আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, উপদেষ্টা পরিষদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ আমি দর্শকদের কমেন্টসে দেখছিলাম বা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অনেকেই খুশি, অনেকেই ভাবছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের বিবিসির বাংলার যে সংবাদ, সেই সংবাদ থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে তারা বলছেন যে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। এবং সেখানে বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু নিষিদ্ধ নয়। হয়তো বিচারের পরে বা কোর্টের মাধ্যমে হয়তো এই দল নিষিদ্ধের বিষয়টির একটি ফয়সালা হবে। তবে যতটুকু হয়েছে এটি নিঃসন্দেহে একটি অগ্রগতি, নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের একটু প্রতিক্রিয়া দিতে চাই। আজকে আপনারা কে কিভাবে দেখছেন সরকারের উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত? হয়তো আগামীকাল বা পরশুদিন হয়তো গেজেট হয়ে বিষয়টি আইনে পরিণত হবে। আইনের সংশোধনটি আইনে পরিণত হওয়ার সাথে সাথে কিন্তু এই কার্যক্রম শুরু হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে কার্যক্রম সেটি কার্যকর হয়ে যাবে। তো আমি কমেন্টসে লিঙ্ক দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতামত, আপনাদের যে প্রতিক্রিয়া সেটি আমরা নিতে চাই। আশা করি আপনারা যোগ দিয়ে আপনাদের সেই মতামতটি দেবেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাই যে আজকে সকালবেলা ফেসবুক, ইউটিউব থেকে জানানো হয়েছে যে ভারতে মোদী সরকারের নির্দেশে তারা আমার ইউটিউব চ্যানেল এবং পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল এবং ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল, একটি ইউটিউব চ্যানেলের সম্প্রচার অর্থাৎ তারা ব্লক করেছে ভারতে। এবং তারা বলছে যে এখানে ইন্ডিয়া বিরোধী অনেক কিছু যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো এই বিষয়টি একদিক থেকে ধরেন হাসিনা সেখানে বসে আছে, হাসিনার পরামর্শে হচ্ছে কিনা কে জানে। এবং সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ, সেই দেশের মিডিয়ার অবস্থা খারাপ। তারা এখন তাদের মিডিয়ার বাইরে এসে আমাদের ইউটিউব চ্যানেলের উপরও তারা সহ্য করতে পারছে না। এই হচ্ছে কি অবস্থা। অর্থাৎ কোনো অপপ্রচার তো আর হচ্ছে না, উস্কানি হচ্ছে না, যা হচ্ছে ফ্যাক্ট গুলো তারা আমরা যে তুলে ধরছি বিভিন্ন সময়, এগুলো তারা সহ্য করতে পারছে না। তো এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী সময় কথা বলবো। আজকে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন দুজনেই আউট অফ দ্য স্টেশন। আমরা হয়তো আগামী 2 দিনের মধ্যে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আওয়ামী লীগের এই যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সে বিষয়টি নিয়েও আমরা কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে অনেকে যোগ দিয়েছেন, আমরা একটু সংযুক্ত করি প্রত্যেককে। এবং দয়া করে আপনাদের সাউন্ড মিউট করে রাখেন, মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আপনারা কথা বলার সময় আনমিউট করে নেবেন, নাহলে এটা ইন্টারাপ্টেড হয়। আশা করি দর্শক, আপনারা যারা ক্যামেরা অন করেছেন তারা আমি যুক্ত করছি। ক্যামেরা অন না করলে আসলে করতে চাই না। অনেকেই যোগ দিয়েছেন। আপনারা দয়া করে আনমিউট করে রাখেন, যখন আপনারা কথা বলবেন তখন আনমিউট করবেন অনুগ্রহ করে। সবাইকে প্রথমে একটা যোগ করে নেই, বলবো যারা যোগ দিচ্ছেন। আমরা শুরু করি। জনাব নজরুল ইসলাম, আপনার কথা শুনুন। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করতে হবে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যারা দল আছেন, বিবেকবাদ, এসপি, ডিসি, সেনাপ্রধান, আপনাদের কাছে প্রশ্ন। 3 বার আওয়ামী লীগ মানুষকে ভোটাধিকার হতে বঞ্চিত করেছে। শাপলা হত্যা, পিলখানা হত্যা, সম্প্রতি গণ ছাত্র জনতা হত্যা, হাজার হাজার মানুষ হত্যা করেছে। পাঞ্জাবিরা 71 সালে করেছিল একবার, আর একবার অর্থ পাচার করেছিল, বৈষম্য করেছিল, ভোটাধিকার লুট করেছিল। আর আওয়ামী লীগ করেছে 3 বার। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে রেফারেন্ডামের প্রয়োজন হলো কেন? প্রশ্ন করি আপনাদেরকে, আওয়ামী লীগকে কি আপনারা অন্তর্বর্তী সরকারে যারা আছেন, সেনাবাহিনীতে যারা আছেন, সচিব যারা আছেন, এসপি, ডিসি যারা আছেন,
জামাত নিষিদ্ধ করার জন্য কি গণভোট নিয়েছিল? নেয় নাই। যদি বলা হয় জামাত রাজাকার, মানলাম রাজাকার একবার তারা অফার, আওয়ামী লীগ তো করেছে 3 বার। যাই হোক, আমি অনেক দর্শক দেখতে পাচ্ছি, আসি আমি 1 মিনিট শেষ করে দেব। কৌশলে বলা হয়েছে যে কার্যক্রম, মির্জাপুর 1 লক্ষ বাহিনী নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কাজ করে নাই, একটা শূন্যের সমান নাই। আপনারা অন্তর্বর্তী সরকারের 2-1 জন ছাড়া আমি আপনার জনগণের কারো প্রতি বিশ্বাস নাই। আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল? যেখানে কিশোরগঞ্জের এসপি বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে এয়ারপোর্টে পাঠালো, চিঠি পাঠালো, যখন আব্দুল হামিদ গনরা ইমিগ্রেশনের মুখামুখি হলো, তখন ওসি ইমিগ্রেশন এসপি এসপি গুলাম রাসুলকে জানালো, তিনি কোনো অন্তর্বর্তী উপদেষ্টাদের কাউকে না জানিয়ে পাস দিলেন। অবশ্যই আমরা 2-1 মিনিটে পেয়ে যাবো এই গোলাম রসুল সেনাবাহিনী কারো চাপে পাঠিয়েছেন না অন্তর্বর্তী সরকারের কারে পাঠিয়েছেন, কাউকে ছাড় দেবে না জনগণ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা কথা বলি জনাব ইমরান আহমেদ। ইমরান আহমেদ, আপনি কি আলো অন্ধকারে আছেন? জি বলেন, আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কনক ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আজকে খুশির বিষয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলো, এটা আমার জন্য দুর্ভাগ্য। আসলে পুরোপুরি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু নিষিদ্ধ। এখানে আবার অনেক কিছু আছে আবার, কিন্তু পরবর্তীতে যদি উপদেষ্টা আবার পল্টি লয় তো অনেক কিছু হইতে পারে। এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং মাঠে থাকতে হবে। আর বিএনপি তো আপনার আমাদের সাথে মির্জাফরি করলো, ওনারা তো কোনো একাত্মতা পোষণ করে নাই, কোনো বিবৃতি পর্যন্ত দেয় নাই। ওরা হচ্ছে সুবিধাবাদী, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে ওনারা খাবে। ধন্যবাদ, জাতি ওনাদেরকে মনে রাখবে। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ইমরান আহমেদ। আমরা কথা বলবো জনাব মোহাম্মদ আলতাফ। আলতাফ সাহেব বলেন, আপনার কথা শুনি। আপনি সাইকেল চালাচ্ছেন? আলতাফ সাহেব, আপনি আনমিউট করতে হবে, আনমিউট করে। হ্যাঁ বলেন, আপনি সাইকেল চালাচ্ছেন? জি জি জি, এখন শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কাছ থেকে বাসা যাচ্ছি, 10 কিলোমিটার রাস্তা যেতে হবে। তো আমি ফোন করছি, আমি কথা বলছি এই কারণে, বাংলাদেশের আমার পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে অভিনন্দন আজকের দিনটার জন্য। এটা মনে স্মরণ হয়ে থাকবে। 5ই আগস্ট আমরা যে কাজটা করছি তখনই উচিত ছিল, কিন্তু দেরিতে হলেও আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তবে এখানে একটা আইনের ফাঁক রেখে গেছে, যেটা বলা হয়েছে যে বিচার কার্যক্রমে শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কিন্তু শুভঙ্করের ফাঁকি থাকে কিনা, এখানে আমাদের বাংলাদেশের জনগণকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাথে সাথে আমি এটাও ব্যথিত হয়েছি, বিএনপি আগেও 5 আগস্টের আগেও মানে তারা হাইড করে রাখিছে আন্দোলন থেকে, এখনো তারা মানে এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি। এতে বাংলাদেশের জনগণ ব্যথিত হয়েছে। ওদের আসল চেহারা, ভারতের প্রেমীর চেহারা ফুটে উঠেছে। আমি বিশেষ করে খালেদা জিয়াকে দোষ দেই না, উনি অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক মানুষ। তারেক জিয়া সম্পর্কে আমার কিছুটা ডাউট থাকতে পারে, কিন্তু খালেদা জিয়া সম্পর্কে আমার কোনো ডাউট নেই এবং ওনার প্রতি আমার সশ্রদ্ধা এবং রেসপেক্ট। আপনি কোন দেশ থেকে কথা বলছেন? জি জি বলুন। আমি ইতালি থেকে বলছি। ইতালি থেকে, জি। ভালো থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলতাফ। আমরা কথা বলবো জনাব মোহাম্মদ শাহিন। শাহিন সাহেব, আপনার কথা শুনি, আনমিউট করে নেন। জি বলেন। আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, শাহিন সাহেব বলেন। আচ্ছা, আমি ওমান থেকে বলছি। জি কনক স্যার ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে আপনার ফ্লোরে জায়গা করে দেওয়ার জন্য। আমি আসলে আজকে আনন্দিত যে আওয়ামী লীগের মতো একটি হত্যাকারী দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এখানে যদিও একটু স্পেস রয়ে গেছে কথার ফাঁক ফোকরের ভিতরে, যেমনটা আপনার বিএনপির কথার ভিতরেও মনে করেন ফাঁক ফোকর থাকে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় কি চায় না, তারা স্পষ্ট এখনো কিছু জানায়নি। তারা বলছে যে জনগণ যা চায়। তো জনগণ তো প্রতিদিন নির্বাচন চায় না রাস্তায় নেমে, তখন তো তারা বলে না যে জনগণ নির্বাচন চাই, দিবে না চাইলে না দিবে, কিন্তু তখন তারা বলে যে আমরা জনগণ নির্বাচন চাই। কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা আসছে তখন তারা মানে কৌশলী হয়ে যায়।
ঠিক আছে, ঠিক তারা একইভাবে কৌশলী ছিল যখন এই আন্দোলন জুলাই আগস্টের আন্দোলনটা হয়, তখনও তারা কৌশলী ছিল যে আমরা ছাত্রদের সাথে নাই, এদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। কিন্তু 5 তারিখে যখন হাসিনার পতন হইলো, তখন তারা বললো এই ফুল ক্রেডিট তারেক জিয়া বা বিএনপির। তখন এবং কি নায়কও বলা হয়েছে যে মাস্টার মাইন্ড একমাত্র তারেক জিয়া, একমাত্র তারেক জিয়া। তো আমি যেটা বলতে চাইতেছি যে এখানে সর্বদলীয় একটা আন্দোলন ছিল, সর্বদলীয় প্রচেষ্টা ছিল সবার, কিন্তু এখানে ক্রেডিটটা কেউ কেউ একা একা নিয়ে যেতে চাইতেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর ক্রেডিট অনেক বেশি, ইসলামী জনতারও ক্রেডিট অনেক বেশি, কিন্তু এই উপদেষ্টার ভিতরেও লক্ষ্য করেন এখানে বামপন্থীদের আনাগোনাটা একটু বেশি থাকে এবং সব জায়গায় এখানে ইসলামপন্থীরা অবহেলিত হয়। এর কারণ শুধুমাত্র আমি মনে করি যে আমাদের যে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো আছে তারা ইসলামপন্থীদেরকে মূল্যায়ন করে না, কিন্তু এই দেশের জনগণ ঠিকই ইসলামপন্থীদের মূল্যায়ন করে। জি, ধন্যবাদ শাহীন সাহেব, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের দর্শক যতটুকু সংক্ষেপে আপনাদের প্রতিক্রিয়া নিতে পারেন এবং আমাদের আজকে সাবজেক্টটা যদি লক্ষ্য করেন সেই সাবজেক্ট অনুযায়ী থাকলে আমরা খুশি হব। অনেক অপেক্ষা করছেন, প্রত্যেককে আমি সুযোগ দিতে চাই, প্রত্যেকের সঙ্গে সুযোগ দিতে চাই, কথা বলতে চাই। জনাব সরওয়ার চৌধুরী। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার একটা জিনিস মানে আমি অনেক হইতেছি, অবাক হইতেছি। প্রথম কথা হচ্ছে কাদের সাহেবদের কিছু হলো না কেন, উনারা কেন এখনো সপদে বহাল আছে এবং উনাদের কেন কোনো টাচ করা হইতেছে না? এই মানুষটাই তো কিছুদিন আগে বলছিল যে মানে ভারতের কোনো পারমিশন ছাড়া উনারা কিছু বলতে পারবে না। আর কেন প্রথম আলো এবং ডেইলি স্টার এত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য আমি তো বুঝতে পারছি। মানে ওরা কি যে ওদের মানে আওয়ামী লীগের কিছু হবে কিন্তু ওদের কিছু হবে না, আর ওরা তো সেম অপরাধী। এটাই আমার কথা ছিল। জি, ধন্যবাদ। তবে স্লোলি যেভাবে আগাচ্ছে বাংলাদেশ, তাতে আমার মনে হয় যেন অনেক কিছুই সামনে হবে না। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগের কার্যক্রম বা এটি নিষিদ্ধ করার কথা ছিল 3 মাসের মধ্যে, এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময় গুমের শিকার একজনের বাসায় 11 বছর ধরে যিনি গুম, তার বাসায় পুলিশ গেছে ওয়ারেন্ট নিয়ে। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই কাজগুলো, এই হাসিনার আমলের নিষ্পেষণমূলক মামলাগুলো প্রত্যাহার হয়ে যাওয়ার কথা, 3 মাসের মধ্যে সব বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু 9 মাসের মাথায় গুমের শিকার একজনের বাসায় পুলিশ যাচ্ছে ওয়ারেন্ট নিয়ে। তো আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয় মন্ত্রণালয় আসলে উপদেষ্টার পরিবর্তন প্রয়োজন। আসলে আমরা 9 মাস ধরে দেখছি এতটা অদক্ষ মানুষ দিয়ে আসলে মন্ত্রণালয় চলে না। জনাব হাবিব ওমান থেকে। হাবিব সাহেব বলেন, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন কেমন? কি শুনতে পাচ্ছি ভাই, বলেন। সত্যিকারতে আমি অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছি আপনার সাথে এরকম একটা মিটিং এ অ্যাড হওয়ার জন্য, যাক আজকে আমার সৌভাগ্য হয়েছে। আর যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি কথা লম্বা করতে যাচ্ছি না। আজকে যে বিষয়টা আমাদের আসছে, আমরা দীর্ঘ বছর এটার জন্য অপেক্ষায় ছিলাম যে মানুষের তারা যে পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম সবকিছু তারা করছে, যে কোনো কিছুই বাকি ছিল না। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করলে বিষয়টাকে আরো অনেক আগে আমাদেরকে দিতে পারতো। আমাদেরকে আবার আমাদের ছাত্র জনতা সবাইকে আবার রাস্তায় নামতে হয়েছে এই আন্দোলনের জন্য। বিশ্বাস করেন কি নাকি জানে, গতকালকেও আমি প্রায় বাংলাদেশ টাইম 4টার পরে বাসায় গেছি, শুধু এখানে বসে আছিলাম। আমার ডিউটি 10টায় শেষ, আমি প্রায় 2টা পর্যন্ত বসেছিলাম শুধু কি হয় এই অপেক্ষায়। আমরা বাহিরে থাকি কিন্তু আমাদের দিল, আমাদের মনটা থাকে দেশে কি হচ্ছে। এই জন্য আজকে আসিফ নজরুলের যে বিষয়টা আমার কাছে একটা সন্দেহ হচ্ছে, সে বলতেছে যে কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু বিচার প্রক্রিয়া যে আমাদের যে দীর্ঘায়িত, যে লম্বা হচ্ছে, এটা নিয়ে আমরা কতটা আশাবাদী নই। কারণ এই সরকার কতটুকু সময় পাবে সামনে এই বিচারের বিষয়ে। তারপরেও আমরা আশাবাদী যে আমি মনে করি ওরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এই বিষয়টাকে সিদ্ধান্ত দিবেন যে যেন কোনোভাবে আর বাংলাদেশে ওরা রাজনৈতিক ভাবে কোনোভাবে আর সক্রিয় না হতে পারে। ধন্যবাদ। আমি একটা জি বলেন। আরেকটা হচ্ছে আমি আজকে একটা বিষয় দেখছি, আমেরিকাতে বসে শাহেদ আলম নামের যে লোকটা মিডিয়াতে কাজ করে বিএনপি হয়ে, তার যে পোস্টটা আপনি দেখছেন কিনা আমার জানি না, আমার কাছে এত বেশি খারাপ লাগছে যে এই লোক এইভাবে বসে একটা দায়িত্বশীল জায়গায় বসেছে যে একটা পোস্ট করছে। বিদেশি সবাই তাদের যে অভিরুচি, বিএনপির যে অভিমত, আমি ওদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু তারা এই বিষয়গুলো কেন নজর নিচ্ছে না? এই লোকের মতো এই একজন সাংবাদিক পরিচয় দেয়, তার যে পোস্ট আপনি যদি দেখেন আপনার চোখে পড়ছে কিনা আমি জানি না। হাবিব সাহেব, আমি আপনাকে বলি, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের জায়গায় স্বাধীন,
প্রত্যেকের মতামত তুলে ধরে, কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপ লাগতে পারে, সেটি নিয়ে ধরেন আমরা ঠিক আলোচনা দিতে চাই না। এটা সরি আমি ডিস্টার্ব করি, তারপর আমার ভিতরে একটা খুব একটা খারাপ লাগছে আজকের যে বিষয়টা শাহবাগে সে এইভাবে না বললেই পারতো। সে এমন একটা ব্যঙ্গচিত্র দিচ্ছে, আপনি যদি দেখেন আমার কাছে খুব খারাপ লাগছে, পুরো দুনিয়া দেখতেছে। আমাদের আন্দোলনের জন্য আমরা সরকারকে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আপনাদের যে ভূমিকা ছিল এই বিষয়ে। এবং অলরেডি ইন্ডিয়া আপনাদেরকে ব্যান করছে, আমি দেখছি ইলিয়াস ভাই, আপনি, তারপর যে ফিনাকিদা অলরেডি ফেস দ্য পিপলটাও বন্ধ করে দিচ্ছে, যেটা ওখানে দেখছেন। তাহলে বুঝতে হবে যে আসলে প্রকৃতপক্ষে যারা দেশপ্রেমিক তারা কারা। এখন দেশের মানুষ সবকিছু দেখছে, বুঝে গেছে। তো আপনাকে ধন্যবাদ। দোয়া রাখি ইনশাল্লাহ আপনারা আরো এগিয়ে যাবেন, আমাদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন তথ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ। আসলে দর্শক, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই স্বাধীন, প্রত্যেকের মতো করে কথা বলেন। কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কেউ ক্ষুব্ধ হতে পারেন। তো এগুলো প্রতিক্রিয়া যার যার মতো করেই আপনারা জানাবেন। এবং আমার মনে হয় যে যিনি দিচ্ছেন তিনিও, যারা দিচ্ছেন তাদের মতামত আরো দর্শকদের বা পাঠকদের প্রতিক্রিয়ার পরে তাদের মতো করে ভাবার অবকাশ থাকে। জনাব শাকিল খান, আপনার কথা শুনি। জি বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি কোথায়? আমি সৌদি আরব থাকি, সৌদি আরব রিয়াদে। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই, আপনার অনুষ্ঠানে আমি আসলে যুক্ত হতে পেরেছি। আমি এর আগেও একবার যুক্ত হয়েছিলাম, বাট কথা বলতে পারি নাই। বিশেষ করে আসলে আপনি প্রথম দিন থেকে আপনার যে চ্যানেলে ইনশাল্লাহ মানে আমি প্রথম দিন থেকে আমি ছিলাম, এবং ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদের যেই ভূমিকা এই আপনার 5ই আগস্টের, এটা অতুলনীয়। আপনারা এই তিনজন, তারপর আরো আছেন, আরো কিছু আপনারা আছেন, কিন্তু আপনার তিনজনের যে ভূমিকা, এটা আমি বলবো যে মানে 50% যে অনলাইন জগতের যে মানে ইয়েটা আর কি, 50% আপনারা দেখা গেছে যে কাঁপিয়ে দিয়েছেন, এবং আপনারা এখন পর্যন্ত বিক্রি হন নাই, এবং আপনারা দেখা গেছে যে এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করেন নাই কারো কাছ থেকে। আমরা দেখতেছি মনির হায়দার, তারপর আরো অনেক মানে সাংবাদিক, তারা দেখা গেছে যে আপনার বিভিন্ন পোস্টে আপনার হয়ে গেছেন, কিন্তু আপনারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুবিধা নেন নাই। এবং আপনারা বিএনপির সাথে কালারিং হয়ে গেছেন, মানে কখনো জামাতের হচ্ছেন, কিন্তু আসলে আপনারা ভাই মানে ঠিক লাইনে আছেন বলেই আপনারা উচিত কথা বলছেন, বলেই আপনারা মানে অনেকের মানে চোখের কাটা হয়ে যাচ্ছেন। কিন্তু আমি বলবো যে আপনাদের লাইন ঠিক আছে, এবং আপনারা আজ পর্যন্ত যেভাবে মানে আপনাদের আরো যুদ্ধ বাকি আছে, কারণ দেখা গেছে দেশ এখনো আমি বলবো স্বাধীন হয় নাই। কারণ এই যে সরকারটা গঠন হয়েছে, এই সরকারের মধ্যে ভূত রয়ে গেছে। একটা কথা আছে যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো আর দেশ আপনার, এই যে আমি মানে নাম ধরে বলবো যে আসিফ নজরুল স্যার, ওনাকে আমি এত ভালো ভাবতাম, এত মানে ভাবতাম, কিন্তু 5ই আগস্টের পরে ওনার যে কর্মকাণ্ড গুলা যা দেখতেছি না, মানে এগুলা দেখা গেছে যে আপনার মানে পুরাপুরি যে ইলিয়াস ভাই যে ওনার বিরুদ্ধে এগেনস্টে আপনার যে ইয়েগুলো আনছে না, এগুলা মানে পুরাপুরি বাস্তব বোঝা যাচ্ছে। কারণ ওনার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে উনি আসলে মানে বাংলাদেশের না আপনার এই আওয়ামী লীগের ভালো থাকছে এবং ভারতের ভালো থাকছে। আজকে 8 মাস, প্রায় 8 মাসের অধিক হয়ে গেছে, একটা রায় দিতে পারে নাই। 5ই আগস্ট সরকারটা তো গঠন হয়েছিল স্যার মানে আপনার এই এত হানিমুন করার জন্য, আর এই সরকার ইয়ে করার জন্য না, বিচারের জন্য তাদেরকে মানে সময় দেওয়া হয়েছিল। তারা আজ পর্যন্ত একটা রায় দিতে পারে না, এবং একটা রায় মানে রায় তো দূরে থাক, বিচার এখন পর্যন্ত মানে এই যে ট্রাইব্যুনালটা এটাই এখন পর্যন্ত শুরু করতে পারে নাই। তো আমি আসলে হ্যাঁ জি, সময় নাই, সময় খুব কম। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এবং দোয়া করি ভাই মন থেকে আপনাকে, আপনার জন্য যদি কোনো সময় সৌদি আরবে আসেন উমরা করার জন্য, আপনার জন্য অগ্রিম দাওয়াত। আমি ইনশাল্লাহ পার্সোনাল যোগাযোগ করবো, যদি কোনো সময় সৌদি আরবে আসেন ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে ভাই যোগাযোগ করবেন, আপনার ইউটিউব ভাই হিসাবে আছি। অবশ্যই শাকিল, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের অবস্থাটাই এমন যে আমাদের কাজের উপরে নির্ভর করে কখনো আওয়ামী লীগ গালি দেয়, কখনো বিএনপি গালি দেয়, কখনো জামাত গালি দেয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য, মানুষের স্বার্থে। সো কোনো গালি বা কোনো পক্ষ বিপক্ষ নিয়ে আমরা কখনোই চিন্তা করি নাই। আমরা আমাদের কাজ ইনশাল্লাহ চালিয়ে যাব। জনাব ইমন, আপনার কথা শুনি, আনমিউট করে নেন। জি আসসালামু আলাইকুম কনক ভাই, আমি আমার বক্তব্য শুরু করব। শুরুতে সবাইকে ঈদ মোবারক জানাই। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আমি যেটা বলতে চাই, এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আমাদেরকে সব আন্দোলন শেষ করলে চলবে না। এখানে বিএনপির প্রতি আমাদের খুব ক্ষোভ। এখন পর্যন্ত বিএনপি অফিসিয়ালি কিছু জানায় নাই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। তার মানে তারা বিএনপি এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক নেওয়ার জন্য এখনো তারা ওয়েট করতেছে। এর জন্য তারা সরাসরি কিছু বলতে পারতেছে না, আমার যেটা মনে হয় আর কি। কিন্তু ইসলামী দলগুলো দেখেন সবাই মাঠে নামে এসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে। আমি বলবো, আমি আপনাদের সব ভিডিও দেখি, আপনার ইলিয়াস ভাইয়ের, আমি ইলিয়াস ভাইয়ের এলাকার লোক, প্লাস হচ্ছে পিনাকি দাদার।
আমি বলবো আপনারা বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন, যত 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 বিপদই আসুক। বিএনপির কোনো কিছু ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ বিএনপিতে যতদিন নতুন নেতৃত্ব না আসবে এই বিএনপি কোনোদিন শুধরাবে না। বিএনপি আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক কারণ। জি ইমন সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মতামত শুনি। নাইম খান, রূপগঞ্জ থানা, বলেন। জি, আসসালামু আলাইকুম। জি জি, আসলে সরকার তো এটা তামাশা করলো, জনগণের সাথে সরকার তামাশা করলো, আসিফ নজরুল তামাশা করলো। তাদের কার্যক্রম তো তারা এমনিতেই চালাইতে পারতেছে না, তারা তো আর মাঠে নাই, তাদের কার্যক্রম কি? তাদেরকে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ করতে হবে। আসিফ নজরুলকে সরানো গেলে সব এমনিতেই ঠিক হয়ে যাবে, আর কোনো আন্দোলন করা লাগবে না। আর বিএনপির একটা গ্রিন কার্ড এই জায়গায় আছে, এটা কেউ দেখেন আর না দেখেন, এটা আছে। আসলে রাজনীতিতে আপনার 2 দিয়ে 4 হয় না, 2 দিয়ে 22 হয়। তো আজকে বিকাল বেলায় ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে বাংলাদেশের 18 কোটি মানুষই আওয়ামী লীগকে চায় না। এইটাই গ্রিন কার্ড, এটা কি মানেন আর না মানেন? না, ধন্যবাদ আপনার। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ করতে হবে, আমি দেখছি আসিফ নজরুলকে সরাতে হবে, তাহলে আর কোনো আন্দোলন করতে হবে না। জি, নাইম খান, আপনি রূপগঞ্জ থানা যুব দলের নেতা বা কর্মী, আপনাকে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। পলিটিক্যাল কর্মী, জি, পলিটিক্যাল পার্টিগুলো আসলে খুব কৌশলে অবস্থান নিচ্ছে, তারা সরাসরি বলছে না বা কিছু টেকনিক্যাল ডিপ্লোম্যাটিক অবস্থানে আছে, বিশেষ করে বিএনপি। তবে সরকারও ধরেন ডিপ্লোম্যাটিক ওয়েতেই আসলে গেল ফাইনালি যে কার্যক্রম নিষিদ্ধ, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত। এখন এই বিচার কবে শেষ হবে, কোন গ্রাউন্ডে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে দল হিসেবে, সেই জায়গাগুলো নিয়ে অনেকের মনে প্রশ্ন আসছে। সরকারের এখানে একটা ডিপ্লোম্যাটিক মুভ দিয়েছে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে, তো দেখা যাক কি দাঁড়ায়। আমরা কথা বলি জনাব হাফেজ সালেহ। হাফেজ সালেহ, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন সালেহ ভাই। আচ্ছা ভাই, কাউসার ভাই, আপনাকে প্রথমে কৃতজ্ঞতা জানাই যে আমাকে সংযুক্ত করার জন্য। যে বিষয়টা হয়েছে, আমি সৌদি আরব আছি, মক্কায়। জি, জুলাই বিপ্লবের আপনি একজন অগ্রনায়ক, পাশাপাশি আমার পিনাকি দাদা ইলিয়াস ভাই, আপনাদের জন্য খুবই দোয়া করি। বিশেষ করে হরমে যতবার যাই আপনাদের জন্য বিশেষ করে দোয়া করি, ইনশাআল্লাহ এই দোয়া অব্যাহত থাকবে। পাশাপাশি 2013 সালে যখন লং মার্চ হয়েছিল, তখন আমি সিলেট থেকে খুবই ছোট ছিলাম। আমাকে যারা লং মার্চে অংশগ্রহণ করেছেন আমাকে সাথে নিতে চাচ্ছিলেন না। আমি খেদে গিয়েছি, আমার মা বাবাকে বলছিলাম ভাড়া দেওয়ার জন্য, ভাড়া দেয়নি। সেই লং মার্চে আমি অংশগ্রহণ করেছি। 2024 সালে হাসিনা খেদাও আন্দোলনে আমি অংশগ্রহণ করতে না পারায় খুবই সুখাহত হয়েছি। সৌদি আরবে দিন খা রাত গেছে, ঘুম নাই, শুধু আন্দোলন দেখার জন্য। তখন কারেন্ট বন্ধ করেছিল, তখন কনক সারোয়ার ভাই লাইভ দেখবো কবে, সাইফুল সাগরের ভাই লাইভ দেখবো কবে, ইলিয়াস ভাই আসবে কবে, এই লাইভ গুলা দেখে রাত দিন কাটাইতাম। তো যে বিষয়টি বলতে চাচ্ছি, কনক সারোয়ার ভাই, আজকে সরকার যেটা করছে এটা আসলে আশাতীত হয় নাই, তারপরেও মোটামুটি গ্রহণযোগ্য মানিয়ে নেই, তবে আশাতীত আমরা মনে করি না এই আজকের যে ঘোষণা দিয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, আগামীতে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আসবে, আমাদের ইসলামী দলগুলোর ব্যবহার খুব একটা সোচ্চার থাকবেন। সবসময় দেখেন মাঠে ইসলামী দলগুলা সবসময় অগ্রভাগে থাকে, কিন্তু যখন তারা আন্দোলন শেষ হয়ে যায় তখন উলামায়ে কেরামকে কিভাবে মাইনাস করা যায় এই বিষয়টা তারা সবসময় করে। একটা দল দেশে আছে, ইসলামিক দলগুলোর ব্যাপারে আপনারা সবসময় সোচ্চার থাকবেন। পাশাপাশি বাংলাদেশ হচ্ছে 92% মুসলমানের দেশ, মুসলমানের যাতে কোনো ক্ষতি না হয়, ইসলামের বিরুদ্ধে যাতে কোনো আইন না হয়, সে বিষয়ে আপনি ইলিয়াস ভাই, পিনাকি দাদা সহ সবাই সোচ্চার থাকবেন। এই আশাকে আরম্ভ করেন। সালেহ ভাই, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলবো জনাব JH তারেক সাহেব, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শুরু করে দেওয়ার জন্য। আসলে আপনাদের ওই 3 জনের যে লাইভটা ছিল, ওইখানে আপনারা ঈদ মোবারক জানাই আর লাইভটা শুরু করছিলেন, তো আমিও সবাইকে ঈদ মোবারক জানাইতেছি। আর প্রথমত স্বাধীনতার পরে যখন 32 নম্বর ঘুরে যাওয়ার পরে যে একটা শান্তি অনুভব করছি, সেই শান্তি আজকে অনেকটা অনুভব করতেছি। যদিও পরিপূর্ণ হচ্ছে না আর কি, এখানে মনে হচ্ছে যে আইনের কোনো মার প্যাচ রয়ে গেছে আর কি। যেমন আপনি কার্যক্রম নিষেধ করছেন, কিন্তু দল হিসেবে তো নিষেধ করেন নাই। বিচার কার্যক্রম কতদিন চলে, আমাদের বাংলাদেশের যেই বিচার কার্যক্রমে যে ধীরগতি, তো আমরা চাচ্ছি এটার যেরকম মুসলিম লীগের কোনো অস্তিত্ব নাই পিনাকি দাদা বলে, তো আওয়ামী লীগের জন্য কোনো অস্তিত্ব না থাকে আর কি ভবিষ্যতে, এটাই প্রত্যাশা। জি, ধন্যবাদ তারেক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জনাব জি শাহজালাল, জি শাহজালাল আল নাগর। শাহজালাল সাহেব বলেন, আপনার কথা শুনি, আনমিউট করে নেন। জি জি বলেন, জি আনমিউটেড, জি বলেন। আসসালামু আলাইকুম, আপনাকে হৃদয়ের মনের মণিকোঠা থেকে আপনাকে জানাই আন্তরিক সালাম, পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন। জি ধন্যবাদ। 24-এর আন্দোলনের পরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল মানুষকে নতুন স্বাধীনতার শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আমি শাহজালাল আল নাগর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং প্রবাসী সৌদি আরব, দাম্মাম আল খবর। আজকের এই বিজয়ের দিনে খুব মনে পড়ছে যারা শতাব্দীর সেরা স্বৈরাচারী শাসকের সময় আমাদের প্রিয় মাতৃভূমির, আমরা বাংলাদেশকে সোনার দেশ বলে আমরা আখ্যায়িত করি, আমাদের সোনার দেশের সোনার মানুষদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, আমরা আজকের এই দিনে তাদের শাহাদাত এবং কি শহীদের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি 24-এর আন্দোলনে প্রায় 2000 শহীদ হয়েছেন, প্রায় 25,000 আহত হয়েছেন, সকলের জন্য দোয়া। আজকে যে স্বৈরাচারী সরকারের তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ডিপ্লোম্যাটিক বা বিভিন্ন রুলস অফ প্রসিডিউরের কারণে, যতটুকু সিদ্ধান্ত এসেছে আমরা সাধুবাদ জানাই। ডক্টর কনক সারোয়ার স্যার, আপনি, পিনাকি দাদা, প্লাস আমাদের ইলিয়াস ভাই সহ যত সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক যার যার অবস্থান থেকে যে কঠোর পরিশ্রম করেছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমরা আজকে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাই এবং প্রবাসীদের কাছে আহ্বান জানাই, দেশ বাংলাদেশ যেন সুন্দর সুশৃঙ্খলার সাথে আগামী দিনে এগিয়ে যায়। আমরা যেন আওয়ামী লীগের মতো আর কোন স্বৈরাচারী শাসক যেন না আসে, এবং বিএনপির প্রতি বিনীত আহ্বান থাকবে, আমরা আর কোন টেম্পু স্ট্যান্ড, চাঁদাবাজ, টেন্ডারবাজ দেখতে চাই না। আমরা চাই দেশটি এগিয়ে যাক। আমরা চাই, 1 মিনিট ডক্টর কনক সারোয়ার, আমরা চাই আমাদের প্রবাসীদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন, বিপদে পাশে থাকবেন। আমরা বাংলাদেশকে সকলের সাথে ঐক্যমত ভিত্তিতে আমরা সবাই এগিয়ে যাব। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা আজকে সাবজেক্ট লাইনে থাকলে ভালো। আওয়ামী লীগের এই যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটি আপনারা কিভাবে দেখছেন, আপনাদের প্রতিক্রিয়া এবং যতটুকু সংক্ষেপ করতে পারেন ততই ভালো। জনাব গাউসুল আজম, গাউসুল আজম সাহেব, আপনার কথা শুনি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে ভাই, বলেন। আচ্ছা, হ্যাঁ, আমি গাউসুল আজম, আমি পিএইচডি করছি ইউরোপে, এই আর কি। দাদা তো হচ্ছে আজকে যে আপনি যে টপিকসে দিলেন যে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, ঠিক আছে। তো পাশাপাশি আমার মনে হয়, মানে দিস মাই আইডিওলজি দ্যাট, যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কেন জানি আমার মনে হয় যে বিএনপিকে আগে নিষিদ্ধ করা দরকার। তো কেন করা দরকার? বিকজ হচ্ছে বর্তমানে যে বিএনপির যে ওপিনিয়ন যেগুলো আছে, তারপর বিএনপি যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে, কোনো কিছুই পাবলিকের সাথে, মানে পাবলিক পার্সপেক্টিভ বলেন, পাবলিক কোনো কিছুর সাথে সেগুলোকে সামঞ্জস্য হচ্ছে না। হ্যাঁ, কনসিস্টেন্টলি রোল প্লে করছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিএনপি যে গণতন্ত্রের যে ডেমোক্রেসিয়াল যেগুলো ওপিনিয়ন যেগুলো শেয়ার করছে, কোনো কিছুই বিএনপির সাথে কিছুই, সবকিছু কনফ্লিক্টেড ম্যাটার্স গুলো হচ্ছে আর কি, পাবলিশ হচ্ছে। বিকজ অফ গণতন্ত্র, বিএনপির গণতন্ত্রের যে কথাগুলো বলছে, সেখানে গণতন্ত্রের যে মেইন রোল প্লে, সেটা ডেমোক্রেসিয়াল যে রোল প্লে, সেটাই বিএনপি হচ্ছে না। মানে ওন পার্টির ভিতরে কোনো গণতন্ত্রের কোনো রোল প্লে নাই। নাম্বার 2 হচ্ছে সেই পুরাতন যে গণধারা, মানে পুরাতন যে ধারাটা, সেটাই এস্টাবলিশিং পর্যায়ে আছে। যে পুরাতনকে বাদ দিয়ে আমরা যে নতুনদেরকে নিয়ে তাদেরকে সুযোগ দেবো, এইখানেও বিএনপির কোনো আমরা রোল প্লে করতে দেখি নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আর সবচেয়ে বাংলাদেশের এখন যেটা সবচেয়ে বড় যে প্রয়োজন, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল যে চেঞ্জটা। হ্যাঁ, কনস্টিটিউশন পরিবর্তন, এটা আমাদের সবচেয়ে বেশি দরকার। কনস্টিটিউশন, কারণ কনস্টিটিউশন পরিবর্তন না হলে দাদা কোনো কিছু পরিবর্তন সম্ভব না। জি ধন্যবাদ গাউসুল আজম সাহেব আপনার মতামতের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলবো জনাব আমিন আলী, শুনতে পাচ্ছেন? আনমিউট করে নেন। জি আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায় কনক ভাই? শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ আপনার সাথে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার আলোচক সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকটা কথা বলবো। আমাদের উপমহাদেশের কিন্তু ইতিহাস আছে, ইতিহাসটা ভুলে গেলে হবে না। সব সময় কিন্তু ইতিহাস রচিত করেছে আমাদের তরুণরা। 25
আজকে 47-এর আন্দোলন বলেন, 52-র আন্দোলন বলেন, 71-এর আন্দোলন বলেন, 91-এর আন্দোলন বলেন, আসেন আজকের প্রসঙ্গে নিয়ে কথা বলেন সংক্ষেপে প্লিজ, অনেকে বসে আছেন। জি আজকের প্রসঙ্গ আমি এটাই বলবো, মূল কথা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা যেন আগে সংস্কার করে তারপরে নির্বাচন দেয়। আর বিএনপিকে বলবো, বিএনপি যদি রাজনীতি করতে চায়, বাংলাদেশে ভারতের যেগুলো বি ক্যাটাগরির এজেন্ট আছে, ভারতের এজেন্ট, যেমন মির্জা ফখরুল, তারপরে যে শেখ সেলিম, কি বলে যে শেখ মুনির শেখ সেলিমের বন্ধুর বিএনপি টুকু আছে এবং মির্জা আব্বাস আছে, এগুলোকে যেন সাইডে রাখে। জি জি ধন্যবাদ। সাইডে রেখে যেন রাজনীতি করে, এটার জন্য আমি আপনার প্ল্যাটফর্ম থেকে আমি বিএনপি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে অনুরোধ করব যে তারাকে সাইডে রাখতে, কারণ রাজনীতি করতে হবে দেশ বাঁচার জন্য। ধন্যবাদ। দর্শক আমরা এখন কথা বলবো জনাব এমডি কামাল হোসেন। কামাল সাহেব একটু আপনি আনমিউট করে নেন। কামাল সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। কামাল সাহেব আপনার কথা শুনি। কামাল সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় জনাব কামাল হোসেনের ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে। আমরা পরবর্তী অতিথিতে চলে যাই। জনাব সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম কনক ভাই, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই বলেন। আপনাদের শুভকামনা রইল। আর যারা এই যে বিদেশ থেকে আমাদের এই আপনার অনুষ্ঠানে সম্পৃক্ত হচ্ছেন সকলের জন্য শুভকামনা রইল। আমরা বাংলাদেশে অবস্থান করছি, এই কারণে তাদের অনেক আমাদের এই আন্দোলনে, জুলাই আন্দোলনে তাদের একটা ভূমিকার জন্য আমি একটা কথা বলবো যে এই যে আজকের যে আলোচ্য বিষয়টা আপনি নিয়ে আসছেন, এটা ঠিক আছে, এটা হওয়া উচিত। এটা শুধু এটা শিক্ষণীয় বিষয়, এটা আপনার প্রত্যেকটা দলের জন্য একটা আগামীতে একটা লার্ন হয়ে থাকবে, শিক্ষণীয় হয়ে থাকবে। আর একটা বিষয় আমি অনুরোধ করব যে বিএনপির ব্যাপারে যে আপনারা অনেকজনের কথা বলতেছে, আমরা শ্রদ্ধা সহকারে সেই কথাগুলা আমরা বিশ্বাস করি যে তাদের কথাগুলো ঠিক আছে, তবে ঢালাও হবে এইভাবে বিএনপিকে একটা তো বৃহত্তর দল বাংলাদেশের, তাদের সম্বন্ধে এই বিষয়ে কথা বললে একটু দেখে শুনে বলাই ভালো। কারণ অনেক মানুষই তো বিএনপির সঙ্গে সম্পৃক্ত, সরাসরি না, মানে কেউ দূরের থেকেও বিএনপিকে ভালোবাসে। যেমন আমরা কোনো পদবিতে নাই, হ্যাঁ, তবে আমরা বিএনপিকে লালন করি এবং প্রত্যেকটা দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। যারা বিশেষ করে দুটো দল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুটো দলের বিষয়ে সিদ্ধান্ত নিছে আওয়ামী লীগের বিষয়। আমি আশা করি যে এই আওয়ামী লীগকে যারা সহযোগিতা করছে এবং 17 বছর এই মানুষকে, এই মজলুম মানুষগুলোকে যে অত্যাচার করছে, তার জন্য জাতীয় পার্টি কোনো অংশে কম নয়। জাতীয় পার্টির বিষয়ে সরকারকে এবং আমাদের তরুণ সমাজকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। কনক ভাইয়ের জন্য আমার শ্রদ্ধা রইল এবং আমি তাকে দোয়া করি সেই জন্য আগামীতে আমাদের জন্য আরো ভালো অনেক কিছু করে দেশের জন্য, জাতির জন্য। উনি খুব ত্যাগ স্বীকার করছেন, কারণ পরিবারের কাছে অনেক কিছু চলে গেছে। ধন্যবাদ সাইফুল ভাই। সাইফুল ভাই আপনাকে ধন্যবাদ। এবং এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধরেন জাতীয় পার্টি কিন্তু বহাল তবিয়তে টিকে আছে। জাতীয় পার্টি নিয়ে কেউ কোনো কথা বলছে না। জাতীয় পার্টি খুব স্লোলি নানা রকম ভাবে মাথা তুলছে, নানা রকম ভাবে ছুট দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গাটিতেও আমার মনে হয়েছে অর্থাৎ আসলে আন্দোলন শেষ হয় নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের অনুসারী এখনো যারা বিভিন্ন শীর্ষ পদে বসে দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে, আবার আওয়ামী লীগকে ফেরত আনতে চাচ্ছে, আবার রিফাইন্ড আওয়ামী লীগের কথা ভাবছে, সেই জায়গাগুলোকেও আমাদেরকে আসলে পরিবর্তন আনতে হবে, না হলে এই জুলাই বিপ্লব ব্যাহত হবে। আমরা অনুরোধ করবো দর্শক, আমরা প্রায় 37 মিনিট কথা বলছি, নতুন কোনো অতিথি যোগ না দিতে। যারা যোগ দিয়েছেন তাদেরকে দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আমার মনে হয় যে যারা আছেন আমি সবাইকে যুক্ত করে নিচ্ছি। এরপরে আমার মনে হয় যে আজকে আর কথা বলার হয়তো সুযোগ হবে না। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানটা করতে চাই, কিন্তু নানা জটিলতায় করা হয় না। জনাব মোমেন, আপনি স্পেন থেকে, আপনার কথা শুনি। আনমিউট করে নেন ভাই। মোমেন সাহেব আনমিউট করে নেন। মোমেন সাহেবের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমি যা দেখছি আমরা কথা বলি জনাব আবু নাসের তানজিম। আসসালামু আলাইকুম, উপস্থিত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি আবু নাসের তানজিম ইউকে বার্মিংহাম থেকে বলছি। আপনারা কি ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই বলেন, আপনার কথা শুনি। জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি বলেন, আপনার কথা বলেন, শুনি। জি শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি জুলাই আগস্টের যে আন্দোলন সেখান থেকে আমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে আসতেছেন এবং আপনি সহ ইলিয়াস দাদা এবং পিনাকি দাদা সবাই আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। আজকে বহুল প্রতীক্ষার শেষে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আমাদের অনেকের ইচ্ছা এবং এই আওয়ামী লীগ যা দেশে করে গেছে তা আজকে জনগণ রায় দিয়েছে এবং এই রায়ে আজকে আওয়ামী লীগ অবশেষে নিষিদ্ধ হয়েছে। এজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জি জি আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আরো বলতে চাই আমরা আওয়ামী লীগের আমলে যে দুঃস্বর্গলা রয়ে গেছে আওয়ামী লীগের সময়, আমরা যারা এখনো এই ক্ষমতায় আছে এবং বিভিন্নভাবে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান করছে এবং তারা যে কার্যকলাপ নীরবে চালিয়ে যাচ্ছে তা আমাদের প্রতিশোধ করতে হবে এবং আমরা যেন সেগুলো ভুলে না যাই। বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে দূষররা ছিল তখনকার সময়ে তাদেরকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং আমরা সেই প্রতিবাদ যেন করে যাই। আপনার মাধ্যমে আমি সব বাংলাদেশের মানুষকে এই কথাই বলতে চাই। আমি আরো বলতে চাই ভাই, আমরা দেখেছি বিগত 15 বছর যাবৎ আওয়ামী লীগ আমলে যে বিভিন্ন সুশীল নামক যারা আওয়ামী লীগকে একরকম কি বলে থাকে ধরেন আপনার আওয়ামী লীগকে যে জনগণের দল হিসেবে পরিণত করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম মিডিয়া করে গেছে, যে সুশীল নামক মানুষগুলা, বিশেষ করে আমি বলতে হয় জাফর ইকবাল সহ শাহবাগের সেই ডক্টর ইমরান সরকার সহ আরো যারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন টকশোতে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে গেছে এবং জনগণকে ধোঁকা দিয়ে গেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে অবশ্যই। জি ধন্যবাদ তানজিম সাহেব, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা কথা বলি জনাব ইসরাফিল হোসেন। ইসরাফিল হোসেন শুনতে পাচ্ছেন? জনাব ইসরাফিল হোসেন শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ইসরাফিল হোসেনের লাইনের সমস্যা। আসসালামু আলাইকুম। জি বলেন ভাই। আসসালামু আলাইকুম ডক্টর কনক সরোজ স্যার, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আজকে বাংলাদেশের যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এ ব্যাপারে আমার তেমন কোনো মন্তব্য নাই, কারণ আমি রাজনীতি বুঝেও না। আমি সৌদি আরবে আছি, আমি একজন প্রবাসী। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যা আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর যে আব্দুল হামিদ, যিনি বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে যিনি বিদেশে পালিয়ে গেল, তো দেশের সে যে পালিয়ে গেছে বাংলাদেশের বিমানবন্দরের সর্ব নিয়ম কানুন মেনেই সে কিন্তু গেছে। তো আমরা দেখলাম যে কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করা হয়েছে, তারপরে কয়েকজন অফিসারকে পুলিশের প্রত্যাহার করা হয়েছে। তো আমার মানে মূল কথাটা হচ্ছে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্যারকে বলতে চাই যে তিনি তার কার্যক্রম, পিনাকি দাদা একটা ভিডিও করার পর দেখলাম যে তার কার্যক্রম অনেক ভালো হয়েছে। তিনি রাতে বিভিন্ন থানায় পরিদর্শন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খুবই ভালো একটা কাজ করছিলেন। তা আমি পার্সোনালি তার অনেক বড় একটা ভক্ত হয়ে গেছিলাম। কিন্তু একটা সময় এসে দেখলাম যে মানে সাবেক রাষ্ট্রপতি যখন আপনার দেশ ত্যাগ করলো, তিনি যে পুলিশ সুপার, আপনার পোস্টে আমি একটা দেখলাম যে আপনি এই পোস্ট করেছেন যে পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। তো যারা এই আইনের মানে যারা দোষী তাদেরকে প্রত্যাহার করা হয়নি এবং 3 সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে, আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি যে কোনো একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য শুধু এই কমিটি গঠন করে আর এইটার পরে আর কোনো প্রতিকার হয় না। নতুন একটা ইস্যু সামনে চলে আসে, এটা নিয়ে আর মানে পূর্বে যে ইস্যুটা, যে মূল বিষয়টা সেইটা আর সামনে উত্থাপিত হয় না। এই কারণে সবকিছু বিচার বহির্ভূত ভাবে ধামাচাপা পড়ে যায়। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য করা উচিত এবং এই বিষয়টা আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। জি ধন্যবাদ ইসরাফিল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। জনাব রাকিবুজ্জামান, আপনার কথা শুনি সংক্ষেপে, আমরা শেষের দিকে অনুষ্ঠানের। জি রাকিব, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি, আপনার সাউন্ড আসছে না। আপনি আনমিউটেড আছেন কিন্তু ওইখানে কোনো সমস্যা হচ্ছে আপনার। না আপনাকে আমরা পাচ্ছি না, হ্যালো
আমাকে অ্যাড করতে পারে। রাকিব সাহেব আপনি আবার চেষ্টা করেন, আমরা পরবর্তী সময় আবার ট্রাই করব আপনার জন্য। জনাব আমিনুল হক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন ভাই বলেন। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি ভাই। কথা শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, যে আজকে যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো বাংলাদেশে, সাবেক প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হলো। এখানে অনেকেই আছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আপনারা দেখেছেন যে আজকে যে রায়টা, যে ঘোষণাটা আসলো, সেখানে কিন্তু একটি বিরাট ফাঁক ফোকর আছে বলে আমার মনে হচ্ছে। আপনারা আমার সাথে একমত কিনা জানি না। যেখানে লেখা আছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিচার হওয়ার পর কি হবে? এই দলটি কি অটোমেটিক্যালি আবার চালু হয়ে যাবে? আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিএনপি আসবে, তারা যদি তাদের প্রতি সহানুভূতি থাকে, তাহলে দলটি আবার কার্যক্রম শুরু করবে, দেশের জনগণের আবার 12টা বাজবে। এই ক্ষেত্রে এখানে যারা আছেন, আপনি আছেন, প্রত্যেক কাছে এটা সম্বন্ধে আপনারা কিছু বলতে পারেন কিনা, এটা আমার একটু অনুরোধ রইল। জি, ধন্যবাদ আমিনুল হক সাহেব। এবং এখানে আমরা প্রথমেই বলছিলাম যে এখানে একটা টেকনিক্যাল মুভ দেওয়া হয়েছে, টেকনিক্যাল শব্দ প্রয়োগ করা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না, বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ দুটো আলাদা বিষয়। আপনাকে ধন্যবাদ আমিনুল হক। নিশ্চয়ই বিষয়টি নিয়ে বাংলাদেশের যারা সচেতন মানুষ আছেন, যারা মাঠে আছেন, তারা সবাই কথা বলবেন। জনাব ডাক্তার আফসার সাহেব, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ডক্টর কনক সরোয়ার ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলেন। ভাইয়া আপনাকে ধন্যবাদ, এমনকি ইলিয়াস হোসেন ভাই ও পিনাকি দাদা সবাইকে ধন্যবাদ। আমিও একজন জুলাই আগস্ট আন্দোলনের অগ্রণী সৈনিক। আমি ফেনী রামপুর থেকে বলতেছি ভাইয়া। জি জি বলেন। আসলে সামথিং ইজ বেটার দেন নাথিং, এটাই আমরা এখন সান্ত্বনা পাচ্ছি যে মোটেও হচ্ছিল না, কিছু একটা হয়েছে। তবে আমার মনে হয় আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে, ওই একটা কথা আছে না, যে যাই লোক তাই সে হয় রাবণ। ওরা অনেক কিছু ভুল করে, মিস করে, ভেরি স্লো। ডক্টর ইউনূস স্যার অর্থনীতিতে কিন্তু চমৎকার, কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস স্টপ করার জন্য, ফাইট করার জন্য হি ইজ নট পারফেক্ট, বাট হি শুড বি মোর অ্যাক্টিভ। ডক্টর ইউনূস স্যারের জন্য বলতেছি। আর আমি বলবো যে একটা জিনিস লক্ষ্য করলে হয় যে আইনের ধারাতে এখন কার্যক্রম বন্ধ করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত। আওয়ামী লীগ, শেখ হাসিনা কিন্তু ওপেন ইন্ডিয়াকে বলছে আমাদের বাংলাদেশকে আক্রমণ করার জন্য। তো দেশ রাষ্ট্রদ্রোহ ইয়েতে নিয়ে আসা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, দল হিসেবে নিষিদ্ধ করা যায়। এই জিনিসটা কেন ওনারা পয়েন্ট আউট করে নাই আসলে বুঝতেছি না। আচ্ছা, আশা করি আপনার প্রোগ্রাম যদি কেউ দেখে, আশা করি ওনারা এই প্রোগ্রামটা এটা পয়েন্ট আউট করবে। শেখ হাসিনা নিজে এবং শেখ হাসিনার অনেকগুলা মন্ত্রী এই যে ময়ূক রঞ্জনের সাথে হোস্ট হইয়া ওখানে আপনার এই টকশো গুলা করছে, সেখানে ওনারা এই যে হার্ফিক মজুমদার, সে নিজে বলছে বাংলাদেশ এখনই আক্রমণ করা হোক, এখনই আক্রমণ করা হোক। সে আওয়ামী লীগের একজন কর্মী অথবা নেতা। তারপরে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী যে ছিল চট্টগ্রামের, সে বলছে বাংলাদেশ আক্রমণ করা হোক। তাহলে শেখ হাসিনা নিজে বলছে বাংলাদেশ আক্রমণ করা হোক। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের একটা ভাগ্য, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে হেরে গিয়ে আর আমাদেরকে আক্রমণ করতে পারবেন। আশা করি এদিকটা সবাই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসলে সরকারের মধ্যে ফ্যাসিবাদের যে দোসররা বসে আছেন, সেই দোসররাই আসলে অনেক কিছু হতে দিচ্ছেন না। জনাব হাবিবুর রহমান, আপনার কথা শুনি। আমরা অনুষ্ঠানের শেষ দিকে নতুন কেউ যোগ দিবেন, অনেকেই আছেন, আমি নিতে পারবো না, আসলে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হাবিব সাহেব বলেন, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর কনক সরোয়ার সাহেব, আপনাকে ধন্যবাদ, এবং যারা এখানে উপস্থিত আছেন আলোচক এবং যারা শুনবেন। আমি আজকে 2টা খুশিতে আমাকে নিজেকে আনন্দিত মনে করতেছি। একটা খুশি হলো যে পাকিস্তানের কাছে ইন্ডিয়া যে পরাজয় বরণ করছে, এর জন্য আমি খুশি। আর একটা খুশি হলো যে বাংলাদেশে যে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী যে একটা সংগঠন, যাদের অত্যাচার, অবিচার, নিপীড়নে বাংলাদেশের হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। দেশের আলিম উলামা, তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে। তো তাদের তো একটা, যাই হোক, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু দলটা নিষিদ্ধ হয় না। এখানে হয়তো অনেক ফাঁকর ফুকর রয়েছে, তারপরেও সামথিং ইজ বেটার দেন নাথিং।
আলহামদুলিল্লাহ। তবে আপনার মাধ্যমে আমি জানাইতে চাই এই কথাটাই, তাদের যে দূষররা যারা এই 17 বৎসরের যারা বিভিন্ন পর্যায়ে রয়েছে, বিভিন্ন সরকারের বিভিন্ন দায়িত্বে রয়েছে, এই সমস্ত দূষরদেরকেও আইনের আওতায় এনে এদেরকেও শাস্তি দিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ হাবিবুর রহমান সাহেব, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় ভবিষ্যতে আবার কথা হবে। খুরশেদ আলম, আসসালামু আলাইকুম। আমি কোথা বলছি, শুনতে পাচ্ছেন ভাই? জি শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমার মন্তব্য প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের এই যে দালাল উপদেষ্টা পরিষদে বিভিন্ন সরকারি বড় বড় পদে নিষিদ্ধ করা হয়নি। যেমন শস্ত্র বাহিনীর পরিচালিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেওয়া হয়েছে ছাত্রলীগের। এরকম আরেকটা কিশোরগঞ্জ প্রত্যাহার করা হয়েছে। উনি আগে বলছিল আব্দুল হামিদকে 200 টাকা দিবার জন্য উনি চিঠি পাঠিয়েছে। এই ব্যাপারের মধ্যে স্বরাষ্ট্র আমি কিছুই জানি না। আমার হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আলী মজুমদার, সাকাত হোসেন এদেরকেও নিষিদ্ধ করা উচিত। এর হলো 1 নম্বর আওয়ামী লীগের দালাল। জি জি, ধন্যবাদ। এই মন্তব্য ধন্যবাদ যুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম সাহেব। দর্শক, আমরা বাকি যে 3 জন আছেন 3 জনের সঙ্গে কথা বলে শেষ করবো। আমি ভাবছিলাম আগেই শেষ করবো, আপনাদের যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছেন, আপনাদের সঙ্গে কথা বলতে চাই। জনাব কাদের হোসেন, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের একজন বিএনপি কর্মী। তা আমি অনেকে অনেক কথা বলেছেন যে আজকের যে শাহবাগে যে বিএনপি কেন একাত্মতা প্রকাশ করেন। বিএনপি যখন ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর, তারপর থেকে কিন্তু বিএনপি সরকার কিন্তু বারবার বলে আসছে যে এদেশে ফ্যাসিস্ট সরকার আমরা দেখতে চাই না, জনগণ দেখতে চায় না, এবং তারা বরাবরই আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে। এবার আজকেও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে চট্টগ্রামে যে পলো মাঠে মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব উনিও বলেছেন যে দেশের আমরা নয়, সারা 18 কোটি মানুষের জনগণ আওয়ামী লীগ আর দেখতে চায় না। আর কিভাবে বললে যে বর্তমান জনতা যারা বলে যে বিএনপি একাত্মতা প্রকাশ করেনি, তারা কিভাবে বুঝবে আর কিভাবে বললে সেটা আমরা ধন্যবাদ। আপনি যেটা হয়েছে জনাব কাদের হোসেন, মূল বিষয়টা হচ্ছে কি, ধরেন তারেক সাহেব যেভাবে বলছেন সেভাবে আসলে আপনাদের ঢাকার নেতারা ওনার কথাটাকে বুঝতে পারছেন কিনা আমার সন্দেহ। এক এক নেতা এক এক রকম কথা বলছেন বিভিন্ন সময় ধরে। 5ই আগস্টের পর থেকে নানা রকম ভাষণ পাচ্ছি, সবকিছু মিলিয়ে জনগণের মধ্যে এক ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে বিএনপি কি বলছে, মানে এক একজন এক এক কথা বলে। আপনি তো এই দল করেন, আপনি ভালো বোঝার কথা, এবং আপনার হয়তো স্বীকার করবেন না বা একমত হবেন না, বাট এটাই হচ্ছে বাস্তবতা যে প্রত্যেকের মতো করে কথা বলা, এটা হচ্ছে বিপদ। আপনাকে ধন্যবাদ কাদের হোসেন সাহেব। দর্শক, আমরা অনুষ্ঠানটা শেষ করবো। আচ্ছা, হোসেন সাহেব আপনি বের হয়ে গিয়েছিলেন, বলেন হোসেন সাহেব, আপনার কথা শুনি। রাম রাম হইয়া দৌড়াই যাওয়া বাবা। হোসেন সাহেব শুনতেছেন আমার কথা? না, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। দর্শক, আমার মনে হয় যে অনুষ্ঠানটা আর লম্বা না করি, প্রায় 53 মিনিট আমরা কথা বললাম। সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ, তাতে অনেকেই খুশি, অধিকাংশ মানুষই খুশি। অনেকেই বলছেন যে কেন দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না। তারা আশঙ্কা করেন যে বিচারে কদিন লাগবে, সময়, বিচারে আসলে কি রায় আসে, এর মধ্যে যদি নতুন কোন দল ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগের প্রীতি থেকে আওয়ামী লীগ আবার পুনর্বহাল করবে কিনা। অর্থাৎ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ, যে ঘৃণা, যে ক্রোধ, সেই জায়গাটা আমরা আসলে সাধারণ মানুষের সঙ্গে যখনই কথা বলি সেটি আমরা অনুভব করি, সেটি আমরা শুনতে পাই। কারণ গত 15 বছরে 16 বছরে আওয়ামী লীগ যেভাবে নিপীড়ন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, গণহত্যা করেছে, এবং ইভেন কি ক্ষমতা থেকে যাওয়ার পরেও, পালিয়ে যাওয়ার পরেও তারা যেভাবে আস্ফালন করছে, অমুকরে মারো, অমুকরে ধরো, সেই জায়গাটায় মানুষের ক্ষোভ আসলে আরো বাড়ছে। মানুষের ক্ষোভ প্রশমিত করার মতো কোনো উদ্যোগ এই পর্যন্ত আওয়ামী লীগ বা তার দল গ্রহণ করেনি। এটি হচ্ছে আরেকটি দুর্ভাগ্যজনক বিষয়। এত পুরাতন একটি দল, তারা এখনো জনগণকে মারার হুমকি দিচ্ছে, অমুক জায়গায় হামলা করার হুমকি দিচ্ছে, তাদের নেত্রী এইভাবেই কথা বলছেন। তো দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সবার পরিচিত পিএমও সম্মানিত সাংবাদিক ডক্টর কনক সরোয়ার নিউজ থেকে কনক সরোয়ারের উপস্থাপনায় আমরা আজকে বিশেষ লাইভ টক শোটি দেখে আসলাম। আপনারা জানেন যে গতকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বরঞ্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের কার্যকলাপকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মতো তারা বিচার তাদের না হচ্ছে সেই পর্যন্ত কার্যকলাপকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, সকল ধরনের কার্যকলাপ। প্রিয় দর্শক, আমাদের স্বাধীন একটি দেশে যেভাবে হাসিনা সরকার স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল, অন্যায় করেছিল, জুলুম করেছিল, নির্যাতন নিপীড়ন, তারই একটি বিচার আমরা দেখার জন্য অপেক্ষা করছি এবং খুব দ্রুত হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের মাধ্যমে দেশে যে সংস্কার সে সংস্কার শুরু হবে এবং এইটাই হচ্ছে প্রথম সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।